পরবর্তীতে পাকিস্তান আমলেও আমরা দেখেছি ধর্মকে কেন্দ্র করে কিভাবে এটাকে ক্যাপিটালাইজ করা হয়েছে, ধর্মকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসব তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং এ কারণেই তিনি 1972 সালের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূল ভিত্তি হবে বলে তিনি ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক দেশ, যে দেশের ভিত্তি হবে ধর্মনিরপেক্ষতা। বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতা বলতে যেটা বুঝিয়েছিলেন সেটি পশ্চিমা বিশ্বের সঙ্গে মিলবে না। পশ্চিমা বিশ্ব ধর্মনিরপেক্ষতা বলতে ধর্মহীনতাকে বোঝাচ্ছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষতা বলতে বুঝিয়েছেন অসাম্প্রদায়িকতাকে। তিনি বলেছেন বাংলাদেশের মানুষজন ধর্ম পালন করবে এবং প্রত্যেকের ধর্ম পালন করার স্বাধীনতা থাকবে, প্রত্যেকে নিজ নিজ ধর্ম বাছাই করবে এবং কেউ কাউকে ধর্ম পালন করার ক্ষেত্রে কোনো রকম বাধা দেবে না। ধর্মকে ক্যাপিটালাইজ করা যাবে না, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না, বা অন্য ধর্মের মানুষকে আঘাত করা যাবে না। বঙ্গবন্ধুর এই যে উদার নীতি, সেই নীতি থেকে কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য বর্তমানে সরে এসেছি। সাম্প্রতিক কালের ঘটনা যদি আমরা পর্যালোচনা করি, বা গতকাল কুমিল্লাতে যে ঘটনাটি ঘটেছে সেটাও যদি আমরা পর্যালোচনা করি, তাহলেও আমরা দেখব আমরা যদিও নিজেদেরকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দাবি করি, তা সত্ত্বেও আমরা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে পারিনি। যদি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে পারতাম, তাহলে বাংলাদেশের প্রধান দুইটি ধর্মের অনুসারী লোকদের মধ্যে এতটা সাম্প্রদায়িক মনোভাব আমরা দেখতাম না। বর্তমানে গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা মানুষের মধ্যে যে অসহিষ্ণু মনোভাব দেখছি, এবং এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে যেভাবে কটাক্ষ করছে বা যেরকম মারমুখী অবস্থান নিয়েছে, এখান থেকে আমরা বুঝি যে বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে চেয়েছিলেন, সেখান থেকে আমরা এখনো অনেক দূরে আছি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতার একজন স্পষ্ট সমর্থক, যা থেকে গোটা বিশ্ব শিখতে পারে। তিনি বলেছিলেন ভারতীয় উপমহাদেশের সকল দেশ বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতার যে আদর্শ বা দিক নির্দেশনা আছে সেটি অনুসরণ করতে পারে। এটি হতে পারে সকল দেশের জন্য একটি অনুপ্রেরণা। অমর্ত্য সেনের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এখন বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ সময়, যে সময়টাতে আমরা বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতার আদর্শটাকে মনে ধারণ করব এবং এটাকে বাস্তবে রূপান্তরিত করব। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ান নুসরাত জাহানকে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষক, তাকে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি আহ্বান করছি কুমিল্লার লাকসাম থেকে আমাদের সঙ্গে হয়েছে মাথাকড়া কলেজের শিক্ষক কামাল উদ্দিন। আপনি আনমিউট করে সংক্ষেপে আপনার বক্তব্য রাখুন। ধন্যবাদ স্যার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আজকের প্রোগ্রামের মাননীয় সভাপতি প্রফেসর মেজর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। বঙ্গবন্ধু যে রাষ্ট্র চেয়েছিলেন সেই রাষ্ট্র এখনো পূর্ণ প্রতিষ্ঠিত হতে পারেনি, কারণ যারা কালফ্রেট ছিলেন তারা ওনাকে সে রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে বিশেষ করে ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নাম দিয়ে, ধর্মের দোহাই দিয়ে একটা শ্রেণীকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। সেই কালফ্রিটরা, সেই প্রেতাত্মারা এখনো জীবিত আছে। তারা এখনো বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান, সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ইস্যু করে ধর্মের নামে ধর্ম ব্যবসায়ীরা ধর্মটাকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাচ্ছে। আমি কালকে কুমিল্লার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি, এবং যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পেছনে এই নীল নকশা আঁকেন এবং যারা জড়িত, তাদের প্রত্যেকের চিরমূল্য ধ্বংস করে দেওয়ার জন্য আমি বাংলাদেশের বিশেষ করে কুমিল্লার কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি, আপনারা
সেই কালপিটদেরকে চিহ্নিত করে শাস্তির আওতা আনুন এবং নির্দিষ্ট স্পেসিফিক যে কালপিট রয়েছে তাদের সহযোগী, সেটা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সহযোগী ছিল, এবং বাংলাদেশে কিছু মানুষ আছে যারা আসলে কোনো কিছু ইস্যুতে সিলে কান নিয়ে গেছে বলে কানটা না দেখে দৌড়ানো শুরু করে। ঠিক তেমনি এই কালপিট এবং তাদের সহযোগীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। আর যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পেছনে ভবিষ্যতে এরকম স্পর্ধা দেখাবে, আমি তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসতে হলে, বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে, বঙ্গবন্ধুর এবং বাংলাদেশ যেটি অবিচ্ছেদ্য অংশ, সেই বাংলাদেশ বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবেন। আর আমি জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ করছি ৭২-এর সংবিধান পূর্ণ বাস্তবায়নের জন্য। ৭২ সংবিধান আমি পূর্ণ বাস্তবায়ন চাই। সেই সাথে সাথে বঙ্গবন্ধুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি চালনা করে ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। জননেত্রী শেখ হাসিনা কামনা করছি। সর্বশেষ এই উক্ত প্রোগ্রাম, উক্ত আলোচনা চালিয়ে নেওয়ার জন্য আমি জানি প্রফের উত্তরোত্তর সাফল্য কামনা করে জানি প্রফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর মেজর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সকল। ধন্যবাদ কামাল উদ্দিনকে লাকসাম কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার আমি আহ্বান করব জনাব দীপু সিদ্দিককে সবাইকে নিয়ে ফটো সেশন করবার জন্য। জনাব দীপু সিদ্দিক, আপনি সবাইকে ভিজিবল হতে বলেন এবং ফটো সেশন সম্পর্কে। ধন্যবাদ স্যার, আমি সবিনয় অনুরোধ করছি সবাই ভিজিবল হন। মোটামুটি আমাদের একটা হয়ে গেছে, আমরা আফসানা করি, দুইজনকে দেখতে পাচ্ছি, আরেকটা নিয়েছি। হ্যাঁ, এইবার সবাই আসছে। জি ধন্যবাদ স্যার, আমাদের ছবি তোলা সম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ দীপু সিদ্দিক মহোদয়কে। এবার আমি আহ্বান করব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আফসানা করিম, তিনি বঙ্গবন্ধু গবেষক, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আফসানা করিম, আপনি আগ্রহ করে আপনার বক্তব্য রাখুন। ধন্যবাদ স্যার, সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। তো হচ্ছে জানি পপের আয়োজনে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে 1 বছর ব্যাপী বঙ্গবন্ধু শেখ রহমানকে নিয়ে ভার্চুয়াল আলোচনা প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মূলত বাঙালি জাতি এবং বাংলাদেশ এই দুটি শব্দের সাথে বঙ্গবন্ধু নামটি অবিচ্ছেদ্যভাবে জড়িত। যদি এই দুটি শব্দের সাথে এই নামটিকে যুক্ত করা না হয়, তাহলে এই দুটি শব্দের প্রয়োজনীয়তা আসলে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। কাজে বাংলাদেশ টিকেই আছে এই নামটির উপর ভিত্তি করে। 1971 সালের 7ই মার্চ যদি স্বাধীনতা সংগ্রামের ডাক না দিতেন, তাহলে হয়তো বাঙালি জাতিসত্তা আজ স্বাধীনভাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে পারত না। তাই বঙ্গবন্ধু বেঁচে থাকুক বাঙালি হৃদয়ে, বঙ্গবন্ধু বেঁচে থাকুক আমাদের আদর্শের মধ্যে, আমরা লালন করি, ধারণ করি তার আদর্শকে, ধরে এই নামটি বেঁচে থাকুক। ধন্যবাদ সবাইকে, এবং আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রফেসর বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন সবাই, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। সুদূর রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার আমি আহ্বান করছি আজকের আয়োজন প্রধান অতিথি জাতিসংঘের মহাসচিব বান কি মুন ঘোষিত হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আমাদের মহোদয়কে আনমিউট করে তার বক্তব্য রাখবার জন্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভ বিকাল। এবং আজকের অনুষ্ঠানের সভাপতি, জানি পপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল হাসান কলিমুল্লাহ
যিনি আমাদের প্রাক্তন ভিসি বেগম রোকেয়া ইউনিভার্সিটির এবং বহু সংগঠনের সাথে যুক্ত, বিশেষ করে উনি বঙ্গবন্ধুর আদর্শের সাথে আদর্শকে এগিয়ে নেবার জন্য এবং এটিকে প্রমোট করার জন্য উনি প্রতিনিয়ত প্রচেষ্টা করছেন। আমি এই গুণী মানুষটিকে, এই বাংলাদেশের একজন শ্রেণীর বুদ্ধিজীবী হিসাবে আমি ওনাকে দেখি এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই এই কাজটি অব্যাহত রাখার জন্য। এবং আমি বক্তব্যে যাওয়ার আগে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা এই ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়েছেন, আপনারা কথা বললে শোনা যাবে না। যারা সংযুক্ত আছেন তারা আনমিউট করে নেন আপনাদেরকে, তাহলে আলোচনাটা শুনতে ভালো হবে। আপনারা একটু আনমিউট করে নেন সবাই, না হয় আপনাদের শব্দে অন্যরা কথা শুনতে পাবে না। ভাই কমান্ডটা উল্টো হবে, মিউট করে নিতে বলেন। হ্যাঁ, মিউট করে নিতে হবে। রাইট। মিউট করলে সবাই আবার হ্যাঁ, ইউ রাইট। তাহলে 7 বলে 7 12 বছরের মতো বয়স। 12 আমরা আসলে অবাক হই। গেট পর্যন্ত আগে দিছে। জি, আপনি একটু মিউট করবেন নাকি? আপনি একটু মিউট করবেন, আপনার কথার জন্য তো কথা বলা যাবে। মিউট করেন, মিউট করেন। আসিফ সাহেব আপনি মিউট করেন। আরজিনা ম্যাডাম মিউট করেন। আরজিনা খানম ম্যাডাম মিউট করেন। স্যার, আমাকে অনুমতি দিলে একটা কথা বলতে চাই মিউট করা প্রসঙ্গে। সেটা হচ্ছে স্যার, যিনি হোস্ট তিনি চাইলে পার্টিসিপেন্টদেরকে মিউট করে দিতে পারেন নামের উপরে ডান পাশে ক্লিক করে। আমি জানি, আমি চাচ্ছি এটা প্র্যাকটিস হিসেবে সেন্স অফ রেসপন্সিবিলিটি যাতে ডেভেলপ করে, সবাই ম্যাচিউর লোক। দ্যাটস গুড। এটা একটা পরীক্ষা। দোয়া করি ভাবি, সব সময় one must behave like a mature grown up person. মাননীয় প্রধান অতিথি, আপনি আব্দুল সবুর সাহেবকে আরেকটু সুযোগ দিলে হয়তো উনি বন্ধ করবেন। আব্দুল সোবান সাহেব, আপনাকে বিনীত অনুরোধ করছি, আমাদের বক্তব্য রাখছেন, আপনি দয়া করে মিউট করে দিন। আব্দুল সোবান, আপনি যদি একটু বলেন। সোবান ভাই আপনি মিউট করেন। সোবান সাহেব আপনি মিউট করেন। সোবান ভাই মিউট করেন। ফোন দিতে হবে, উনি বোধহয় শুনতে পাচ্ছে না। সমস্যা তো মুশকিল। আপনি আপনার বক্তব্য রাখতে থাকেন। জি। আমি সবাইকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের পার্টিসিপেন্ট সংখ্যা আজকে দেখছি অনেক বেড়েছে, আশা করি এটা বাড়তে থাকবে। আমাদের যে উদ্দেশ্য এই ভার্চুয়াল আলোচনা করার, সেই উদ্দেশ্য এক সময় আমরা আশা করি অর্জন করতে পারবো, যেটা আমাদের বঙ্গবন্ধুও আপনার প্রথম দিন কিন্তু ওনার স্বপ্ন পূরণ হয়নি। প্রথম যেদিন শুরু করেছেন সেই দিন তিনি কিন্তু তার উদ্দেশ্য অর্জন করতে পারেনি। তো সুতরাং আমরা আজকে খুব ছোট থেকে এই আয়োজন মনে হলো, একসময় যে এটা বৃহৎ হবে না এবং সেটা কিন্তু আমরা বলতে পারি না। সেই জন্য সেই কামনা রেখে আমি প্রথমেই আমাদের এই বীর বাঙালি, আমাদের শ্রেষ্ঠ নেতা এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করছি। এই অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু বা তার পরিবারের অবদানকে জনমানুষের হৃদয়ে রাখতে হলে এবং বঙ্গবন্ধুর পরিবারকে অব্যাহতভাবে কাজ করতে হবে। আমার কথাটা খুবই স্ট্রং, আপনারা কেউই আমার বক্তব্যটাকে আদারওয়াইজ নেবেন না। আমরা একটা কথা বলে থাকি সব সময়,
যে বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, এবং কোনো মাই বলতে পারবে না যে তার বাচ্চা কান্নার আগে তার সন্তানকে সে দুধ খাইয়েছে বা তার খাবার দিয়েছে। সুতরাং এটা যেমন সত্য, এটাও সত্য যে আওয়ামী লীগকে যদি লালন পালন করতে হয়, আওয়ামী লীগকে যদি শক্তিশালী করতে হয়, রাজনীতি বঙ্গবন্ধুর আদর্শটাকে যদি এগিয়ে নিতে হয়, বঙ্গবন্ধুর স্বপ্নকে যদি একটা শক্তিতে পরিণত করতে হয় এবং এটাকে টেকসই করতে হয়, তাহলে সুশৃঙ্খলভাবে আওয়ামী রাজনীতিকে সুসংগঠিত করতে হবে। এটা পিছে গেলে ওই জামরা মামু। মফস্বল খান আপনি মিউট করুন, মফস্বল খান আপনি মিউট করুন। জি। এটি সংগঠিত করতে হবে, এবং আমি মনে করি এই জায়গাটাতে শুধু সুসংগঠিত করার বিষয় নয়, এখানে সুশিক্ষিত হতে হবে, তাদেরকে মানবিক ও দায়িত্বশীল হতে হবে, এবং এখানে রাজনৈতিক চর্চায় বিশ্বাসী নেতাদেরকে আমি মনে করি নিয়ে আসতে হবে। আমি যাকে তাকে একটা রাজনীতি করার সুযোগ দিয়ে দিলাম, এটি কিন্তু আসলে রাজনীতিবিদ হওয়া যাবে না। রাজনীতিবিদ বা রাজনৈতিক চর্চা করতে হলে এটা যারা রাজনীতি বুঝেন, যাদের সেই কমিটমেন্ট আছে, সেই মানুষদেরকে এই 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 চর্চায় সঙ্গী করে নিতে হবে। কারণ আমরা মানুষ বৈশিষ্ট্যগতভাবেই কারণেই এবং বিভিন্ন কারণেই আমরা আমাদেরকে অনেক সময় এই এরকম একটি নিয়তির মুখোমুখি দাঁড়াতে হয় যে আমরা যদি রাজনীতিতে যদি আমরা সঠিকভাবে যদি আমরা পরিচালনা না করি, সঠিকভাবে যদি এটাকে শক্তিশালী না করি, তাহলে অনেক সময় আমার রাজনীতির জায়গাটা আরেকজন দখল করতে পারে, আমার জায়গাটা আরেকজন এসে যাবে, জায়গাটা তো খালি থাকবে না। যে আমাকে আমার কোয়ালিটি দিয়ে, ক্যাপাসিটি দিয়ে, আমার যোগ্যতা দিয়ে এটাকে ঠিক রাখতে হবে। এটা কোনোভাবে আমি জোর দিয়ে কিন্তু, আমি শক্তি দিয়ে কিন্তু আমি এটাকে ধরে রাখতে পারবো না। সেই জন্য আমি বলবো, এইখানে খুব শক্তভাবে আমি বলতে চাই, বঙ্গবন্ধুর পরিবার কিন্তু এখন ছোট নয়, অনেক বড় পরিবার। আমরা তো ওই অর্থে পরিবার নয়, কিন্তু আমরা সমর্থক, আমরা সাথী, আমরা তার আদর্শকে বিশ্বাস করি। কিন্তু তার পরিবারের সদস্যদেরকে আমি বলবো যে এইখানে খুব শক্ত রোল নিতে হবে এবং তাদেরকে এখানে প্রতিনিয়ত এই জায়গাটা কে শক্তিশালী করার জন্য তাদেরকে কাজ করতে হবে। তারা করছে, নো ডাউট, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে অনেক সময় যেন আমরা যদি আরও এটাকে যদি শক্তিশালী করা যায়, যেমন আমি অনেকবার বলেছি যে রাজনীতিবিদদের জন্য আমাদের দেশে সঠিক কোনো প্রশিক্ষণ হয় না। রাজনীতি শেখানোর জন্য এখানে কিন্তু প্রশিক্ষক ওই অর্থে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ইনস্টিটিউট ওইভাবে গড়ে ওঠেনি, যেটা খুবই জরুরি। এটিও আমাদেরকে মনে রাখতে হবে, পৃথিবী থেকে ওই রাজনীতি চলে গেছে যে রাজনীতি ছিল নীতির, মানবতার ও মানুষের। এখনো তা কোনো কোনো নেতার জন্য হয়তো প্রযোজ্য, তবে তার স্বার্থ ছাড়া নয়। অর্থাৎ এখন আর কোনো নেতা তার স্বার্থ বাদ দিয়ে রাজনীতি করে না। যেমন আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি, বিখ্যাত বিজনেসম্যান, এবং তাকে দেখেছি তার নিজের প্লেনে তার নিজেরই প্রচুর সুযোগ সুবিধা তিনি এস্টাবলিশ করেছেন। এরকম অনেক আছে। বাংলাদেশে তো কখনোই স্বার্থ ছাড়া রাজনীতি সম্ভব হবে না। এর বিভিন্ন কারণ আছে, সেই কারণে আমি যাব না। এর মধ্যে একটি বড় কারণ হচ্ছে
যেটি হচ্ছে আমাদের দেশে পভার্টি, এবং আমাদের আরেকটি হচ্ছে আমরা আমাদের দেশের মানুষগুলো ছোটবেলা থেকেই এডুকেশনের ল্যাকিং অফ এডুকেশন হতে পারে। আমরা মানুষদেরকে ওই স্বপ্নটা তাদেরকে দেখাতে পারিনি, যার জন্য তারা সবসময় একটি অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, এই ধরনের একটি স্বপ্নকে তারা সবসময় লালন করে তারা তৈরি হয়, তারা গড়ে ওঠে। যার জন্য আজকেও আমি একজন মানুষকে আমার সাথে দেখা হয়েছে, তিনি তার সন্তানকে বললেন, বড় করেছেন, এবং তিনি বলেছেন যে আমার সন্তানকে আমি পড়ালেখা শিখাইনি, আমি টেকনিক্যাল কাজ শিখিয়েছি। তো এই যে মানুষের এক ধরনের যে পারসেপশন, সেটা আমাদের দেশের মানুষদের এরকম একটি আমাদের মানুষের চিন্তা চেতনার মধ্যে আমাদের আছে। তবে তুলনামূলকভাবে ভালো রাজনীতিবিদ পাওয়া যেতে পারে, যেটা আমাদের দেশে খুঁজে নিতে হবে এবং তাদেরকে তৈরি করতে হবে। তাদের জন্য যেমন আজকের এই নাজমুল হাসান কলিমুল্লাহ প্রফেসর সাহেবের মতো মেন্টরসদেরকে কাজে লাগাতে হবে, যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে তারা আছেন, এদেরকে মেন্টর হিসাবে এই রাজনীতিবিদদেরকে মেন্টর করার জন্য, বোঝানোর জন্য, জ্ঞান দান করার জন্য, তাদেরকে রাজনীতির ডেফিনিশন, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স এবং এটির যে একটি বিশেষত্ব রয়েছে সেটা তাদেরকে শেখানোর জন্য আমি মনে করি এই ধরনের মানুষদেরকে দিয়ে সেই কাজগুলো ইজিলি করানো যেতে পারে। কারণ বাংলাদেশের মানুষ খুব বেশি ডিমান্ডিং না, কারণ যেমন আপনি বাইরে যদি একজন মেন্টরকে রিক্রুট করতে হয় কোটি টাকা দিতে হবে, আমাদের দেশে আমার মনে হয় না প্রফেসর সাহেবকে এত টাকা দিয়ে তাকে নিতে হবে। এই যে জায়গাটা, এটা খুব সহজ, আমরা মেন্টর ইজিলি আমরা ব্যবহার করতে পারি টু প্রমোট, টু বিল্ড দি ক্যাপাসিটি অফ আওয়ার লিডার্স। এবং লিডারদের মধ্যে একটি ভ্যালুস থাকতে হবে। লিডার্স ইজ সেলফ একটি ভ্যালু ওয়ার্ড, যেটাকে আমরা এটাকে ভালোভাবে তাদেরকে বোঝানো দরকার, যেটা আমি মনে করি বাংলাদেশের বর্তমানে একটি বড় সংকট, বড় ক্রাইসিস, বড় ল্যাক, যেটা আমরা মানুষ আছি 18 কোটি, কিন্তু থাকলে কি হবে, এর মধ্যে রাজনীতিবিদদের যে আচরণ, যার জন্য আজকে আপনারা একটু আগে বললেন কুমিল্লায় একটি ঘটনা ঘটেছে। কেন ঘটেছে? ইটস এ ল্যাক অফ লিডার্স। সেখানে প্রপার লিডার নেই, সেখানে প্রফেশনাল লিডার নেই, সেখানে পলিটিক্যাল লিডার নেই, সেখানে সোশ্যাল লিডার নেই, সেখানে দোজ হু আর আন্ডারস্ট্যান্ড দি রিজন অফ দি ক্রাইসিস। এই যে সিচুয়েশনটা এখানে কেন তৈরি হবে, হচ্ছে বিকজ অফ এটাকে গাইড করার মতো, এটাকে লিড দেওয়ার মতো, এটিকে মেন্টর করার মতো, এটিকে মানুষকে বোঝানোর মতো লোকের সেখানে যথেষ্ট অভাব। এবং অভাব নট অনলি উইদিন দি পলিটিক্যাল লিডার্স, ইট ইজ এ ল্যাক উইদিন দি প্রফেশনাল গ্রুপস, ডিফারেন্ট ক্যাটাগরি অফ প্রফেশনাল। সেখানে প্রফেসরের অভাব আছে, সেখানে আমাদের দায়িত্বশীল কর্মকর্তার অভাব আছে, বুঝানোর লোকের অভাব আছে, বুঝবার লোকের অভাব আছে। এই জায়গাটা আমি মনে করি খুবই চিন্তার বিষয়। বঙ্গবন্ধু বা তার অনুসারীরা এক রাজনীতি করেছে ত্যাগের, এটা আমাদেরকে একটু আমরা যদি চিন্তা করি তাহলে আমরা খুঁজে পাব। তারা না খেয়ে রাজনীতি করেছে, রাজনীতির চর্চা করেছে। তাদের ভিত্তি ছিল মানুষের জন্য স্বপ্ন দেখা ও অর্জন করা, ভিত্তি ছিল মানুষকে বৈষম্য থেকে মুক্তি দেয়া, তাদের রাজনীতির ভিত্তি ছিল মানুষের মূল্যবোধকে রক্ষা করা। তাদের এই ভিত্তিগুলোকে তারা লালন করেছে। তারা মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করা তাদের ভিত্তি ছিল, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা তাদের ভিত্তি ছিল, যার জন্য বঙ্গবন্ধুকে কেউ ঠেকায় রাখতে পারে।
সেই যে কোনো পরিস্থিতিতেই সে স্বাধীন ছিল, যে কোনো অবস্থায় সে স্বাধীন ছিল। তিনি জেলে গেছেন, তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি হুমকি খেয়েছেন, তিনি বিভিন্নভাবে ওনাকে বিভিন্ন রিস্কের ঝুঁকির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু তিনি কি থেমে গেছিলেন? থেমে যাননি তো, বিকজ হি ওয়াজ অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট। এবং তার ফ্রিডম, সে সবসময় সে মনে করেছে যে আমার নিজের যে স্বাধীনতা সেটা আমার নিজের, এটা আমাকেই চর্চা করতে হবে, এটা কেউই চর্চা করে দিবে না, নোবডি। এখন আমাদের দেশের রাজনীতিবিদ, রাজনীতি কর্মীরা কি বলে? তারা বলে যে উনি কথা বলবেন, আমি বলবো না, ওনারই সব বলতে হবে, আমি বলবো না। এই যে রাজনীতির মধ্যে, রাজনীতিবিদদের ভিতরে যে চিন্তা চেতনা, এটা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে না, এটা আমাদের জন্য ক্ষতি হবে। মানুষ যেন, এবং আমাদের বঙ্গবন্ধু রাজনীতি করেছে কেন? মানুষকে তাদের পছন্দগুলোকে তারা যেন নিজেরা কোলে তুলে নিতে পারে, তাদের পছন্দগুলোকে তারা যেন চর্চা করতে পারে, তারা যেন তাদের পছন্দগুলোকে খুঁজে নিতে পারে, কেউ তাদেরকে যেন চাপিয়ে কোনো কিছু না দেয়। সেই রাজনীতি বঙ্গবন্ধুরা করেছেন, তা ভোগ করে করতে পারে। এবং যে সমস্ত মানুষ আমাদের তখনকার রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর অনুসারীরা সহ যারা করেছেন, তারা কেন করেছেন? তারা করেছেন এই জন্য যেন মানুষরা তাদের সুযোগ সুবিধাগুলো তারা নিজেরাই যেন ভোগ করে নিতে পারে সহজে। দি অ্যাক্সেস টু সার্ভিস, অ্যাক্সেস টু ফ্যাসিলিটিস এবং অ্যাক্সেস টু ডিফারেন্ট অ্যাকশন অফ দি ন্যাশন, এই জায়গাটা যেন নাগরিকরা খুব সহজে তাদের জন্য উন্মুক্ত থাকতে পারে, সেই জন্য ওনারা রাজনীতি করেছেন। সো আজকে যারা রাজনীতিবিদ, আমি খুব দুঃখজনকভাবে এটা বলতে চাই, আমাদের রাজনীতিতে এখন আড্ডা বসেছে, রাজনীতি নয়, ব্যবসায়ীদের আড্ডা বসেছে বিভিন্ন ধরনের। এটা আজকে নয়, এটা স্বাধীনতার পর থেকে বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এটা হয়েছে। কেন হয়েছে? বিকজ রাজনীতিবিদ সৃষ্টি ওই অর্থে হয়নি। বাংলাদেশে যারা রাজনীতি করে তারা বিভিন্ন জায়গা থেকে এসে তারা দখল করেছে। এই যে দখল করার অভ্যাসটা যেন না থাকে, সেই জন্য রাজনীতিবিদদেরকে রাজনীতি শিখতে হবে। রাজনীতি না শিখে রাজনীতি তো করা যাবে না। যে জায়গাটায় আমি মনে করি বাংলাদেশকে এটা ভাবা দরকার, এবং বাংলাদেশের সরকার বর্তমান বঙ্গবন্ধুর কন্যা আমাদের ক্ষমতায় আছেন, তাকেও এই জায়গাটা ভাবতে হবে, তাকে ভাবনায় তাকে যুক্ত করতে হবে। আমি জানি না আমার এই কথা কোনো কল্যাণ হবে কিনা, তবুও তো বলতে হবে। বঙ্গবন্ধু তো বলেছেন, সব সময় থেমে থাকেননি, তার কথাগুলো সে সব সময় বলেছেন, যেটা সে বিশ্বাস করেছেন সেটাই তিনি বলেছেন। তো এই জায়গা থেকে আমাদেরকে মনে রাখতে হবে, পৃথিবীতে বাংলাদেশিরা যেখানে যেখানে আছে তারাও বহু ঘাত প্রতিঘাতকে দিয়ে পাড়ি দিয়ে তারা টিকে আছে। আমাদেরকে, বাংলাদেশটা একটা বেশিরভাগ মুসলমান, এইখানে মুসলিম মানুষ বেশি, মুসলিম ধর্মের মানুষ বেশি, সেকেন্ড হাইয়েস্ট রিলিজিয়ন হচ্ছে হিন্দু। কিন্তু পৃথিবীতে যদি আমরা, সারা বিশ্বে যদি আমরা দেখি, এই সমস্ত মুসলিমরা কিন্তু সামহোয়াট ডিসক্রিমিনেটেড, এবং কোনো না কোনোভাবে তাদেরকে চাপিয়ে রাখার চেষ্টা করা হয়। এটা আমাদেরকে, কিন্তু এটাও আমাদেরকে মনে রাখতে হবে, হয় আমরা কেন রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডের কারণে এই মুসলমান মানুষগুলো কেন বঞ্চিত হবে, কেন তারা ক্ষতিগ্রস্ত হবে, কেন তাদেরকে বিশ্ববাসী ওই উল্টো দৃষ্টি দিয়ে তাদেরকে দেখবে। এই জায়গাটা আমি মনে করি, এবং আমি বহু দেশে গিয়েছি, আমি সেখানে গিয়ে বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগ মুসলিম, যাদেরকে অনেক পর্যবেক্ষণের মুখোমুখি হয়ে তাদের অনেক পর্যবেক্ষণকে অতিক্রম করে তাদের জায়গা সেই সমস্ত দেশে ঠিক করতে হয়। এটা আমাদের, যদিও বা আমরা আজকের বিশ্বে মুসলমানরা মডারেট, ওইভাবে ওই অর্থে
আপনার অত বেশি মানে রিলিজিয়াস চর্চাটা কিন্তু অত আগের মতো অত স্ট্রং না, অনেক মডারেট হয়ে গেছে মুসলিম, তবুও তাদেরকে কিন্তু এইটা ফেস করতে হয়। এটাও আমাদের একটি কাজ। আমি মনে করি যদি আমরা সঠিক রাজনীতি শিখি তাহলে কিন্তু আমরা এটাও কিন্তু আমরা মানুষকে শেখাতে পারবো, বুঝাতে পারবো, বলতে পারবো। আর যদি সেটা বলতে পারি তখনই কুমিল্লার এই ঘটনা আর ঘটবে না। ঠিক একই রকম এটা হয়তো বা আমরা এখানে যারা শুনছি কেউ হয়তো মানবেন, কেউ হয়তো আমার কথা মানবেন না, কিন্তু আমার বিশ্বাস এটির কোনো বিকল্প নেই। আমাদের দেশে রাজনীতিবিদ সৃষ্টি করতে হবে এবং রাজনীতিবিদের অনেক অভাব রয়েছে। বেশি মানুষই সুবিধামুখী, স্বার্থমুখী এবং অনৈতিক চর্চামুখী, এবং স্বার্থ সুবিধা যেখানে আছে সেখানে রাজনীতি থাকবে না। সেখানে রাজনীতি তো রাজ নয়, রাজ থেকে নীতি। এই যে নীতির জায়গাটাকে ওনারা বাদ দিয়ে সবাই রাজা হতে চান। সো নীতি বাদ দিয়ে তো রাজা থাকা যাবে না, রাজা হওয়া যাবে না। এটা অনৈতিক চর্চা হবে এবং আদর্শহীন চর্চা হবে। বঙ্গবন্ধু তো এই আদর্শের মানুষ ছিলেন না। আপনারা আমরা যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, তার আদর্শকে বিশ্বাস করি, উই মাস্ট বিলিভ দিস, এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে। তবেই আমরা বঙ্গবন্ধুর আদর্শ করে শুধু চিৎকার দিলে তো হবে না। আমি যদি 10টা পোস্টার লাগাই দিলাম বঙ্গবন্ধুর সাথে, এক কোণায় আমারও ছবি দিয়ে দিলাম, দিস নট মিন দ্যাট আই বিলিভ হিম, ইট মিনস দ্যাট আই ইউজ হিম। এটা মনে রাখতে হবে। এই জায়গাটা আমার মনে হয় আমাদেরকে ভাবা দরকার, এখনই ভাবা দরকার। এর মধ্যেই যদি আমি আশা করি সবাই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, এবং আমি দোয়া করি আপনারা তার সঠিক অনুসারী হবেন এবং তার শক্তিশালী অনুসারী হবেন এবং খাঁটি অনুসারী হবেন। তার আদর্শকে আমরা সবাই মিলে এগিয়ে নিতে আমরা সক্ষম হব। এবং আপনাদের সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবকে আমি অভিনন্দন জানিয়ে, এবং ওনার অব্যাহত প্রচেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন, সেই জন্য আমি ওনাকে স্বাগত জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুল সত্তার দুলাল মহোদয়কে, আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই মানে 2-3 মিনিটের মধ্যে বিযুক্ত হয়ে যাব, কারণ আমাদের নতুন করে আবার রিকানেক্টেড হতে হবে টাইম আউট হওয়ার কারণে। এ পর্যায়ে সংক্ষেপে বঙ্গবন্ধুর উপর কিছু অভিজ্ঞতা শেয়ার করবার জন্য আমি আহ্বান করব শুধু কুমিল্লার চান্দিনা থেকে তার কর্মস্থল থেকে যুক্ত হয়েছেন ব্যাংক কর্মকর্তা জনাব খোরশেদ আলম। আপনি আনমিউট করে আপনার বক্তব্য রাখুন।